কুর্চি চ্যাটার্জি হাজির। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনার নাম? কুর্চি চ্যাটার্জি। আপনি কি করেন? আমি একটা স্কুলে পড়াই। আচ্ছা, আপনি ঠিক কত বছর ধরে এই বাড়িতে আছেন? 14 বছর। তার আগে কোথায় ছিলেন? আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি কি বিবাহিত? হ্যাঁ, আমি বিবাহিত। অবজেকশন ইওর অনার। উনি বিবাহিত না অবিবাহিত তার সাথে এই কেসের কোনো সম্পর্ক নেই। এটা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক একটি প্রশ্ন। আমার বিপক্ষীয় বন্ধু বারবার আজে বাজে কথা বলে এই কেসটাকে অন্যদিকে ঘোরাতে চাইছেন। নো ইওর অনার, আমি কেস কোনো দিকে ঘোরাতে চাইছি। চাইছেন না, চাইছি না। আপনি দয়া করে চেঁচাবেন না। ইওর অনার, আমি ঠিক কোন কোন প্রশ্ন করব, আমার কোয়েশ্চেনের ঠিক কিরকম হবে এবং সেটা কতটা রেলেভেন্ট আজকের বিষয়ের সঙ্গে, সেটা তো আমি ঠিক করব, আমি বুঝবো। সেই যোগ্যতাটুকু আমার এই পোশাক আমাকে দিয়েছে। আমি ল পাশ করেছি স্যার, এবং সেই কারণেই আমি এখানে প্র্যাকটিস করছি। আপনি অবান্তর কথা বলবেন না। আপনি বসুন, ওনাকে কথা বলতে দিন। হ্যাঁ বলুন, আপনি কি বিবাহিত? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আপনি কি ডিভোর্সি? বললাম যে আমি বিবাহিত। আমার ডিভোর্স হয়নি, মানে আমায় ডিভোর্স দেওয়া হয়নি। এর আগে আপনি কোথায় ছিলেন? আমি আমার স্বামীর বাড়িতে ছিলাম। আপনার সন্তান সন্ততি? আমার একটি মাত্র ছেলে, সে তার বাবার কাছে থাকে। আচ্ছা, আপনারা তো কোর্টে যাননি, মানে সন্তানের কাস্টাডি কার কাছে থাকবে সেই বিষয়। তাহলে কি আপনি আপনার সন্তানকে কাছে রাখতে চাননি, কাছে পেতে চাননি? একমাত্র সন্তান, কোন মা সেই সন্তানকে কাছে পেতে না চায় বলুন স্যার? কিন্তু একদিন আমার সেই সন্তানকে আটকে রেখে এক বস্ত্রে আমাকে ওই বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছিল। আমি মাথা খুঁটে মরে গিয়েছিলাম স্যার, একটিবার আমার বাচ্চাকে দেখার জন্যে, কথা বলার জন্যে। কিন্তু আমি আমার বাচ্চার সঙ্গে দেখা করতে পারিনি, কথা বলতে পারিনি। দিনের পর দিন তার স্কুলের গেটের বাইরে আমি দাঁড়িয়ে থেকেছি একটিবার তাকে দেখার জন্য। কিন্তু আমার বাচ্চাকে শিখিয়ে দেওয়া হয়েছিল সে যাতে আমার সঙ্গে কোনোভাবে কথা বলতে না পারে, এবং এমন ভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে তার, সে এখন আমার সঙ্গে কোনোভাবে কোনো কমিউনিকেটই করে না। এক্সট্রিমলি স্যাড। আপনার স্বামীর নাম? আইনজীবী অয়নদীপ চ্যাটার্জি। কোন অয়নদীপ? এই মুহূর্তে চন্দ্রোদয় মুখার্জির হয়ে যিনি সওয়াল করছেন সেই আইনজীবী, অর্থাৎ এই ভদ্রলোক আমার স্বামী। পয়েন্ট টু বি নোটেড স্যার। আমি কিন্তু ঠিক এই বিষয়টাই প্রথম শুনানির দিন উল্লেখ করেছিলাম। ঠিক কোন গ্রাউন্ডে আপনার স্বামী আপনাকে নিজের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন সেটা কি জানতে পারি? অবজেকশন, 1 সেকেন্ড স্যার। ওনার ব্যক্তিগত জীবন এই কোর্টের এই মামলার সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। উনি আবার বিভ্রান্ত করতে চাইছেন। প্লিজ ওনাকে এই ধরনের অবান্তর কথা বলতে বারণ করুন। ওনার ব্যক্তিগত জীবনে কি হয়েছে না হয়েছে সেটা ম্যাটার করে না। এই সমস্ত কথা বলে উনি আদালতের অবমাননা করছেন, আইনের অবমাননা করছেন এবং আমার ইমেজকে ম্যালাইন করার চেষ্টা করছেন। স্যার, আমি কারোর ইমেজ মালাইন করতে চাই না, করছিও না। আমি যেটা সত্য সেটাই বলছি। আমি খুব প্রাসঙ্গিক কথা বলছি। কেন প্রাসঙ্গিক সেটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। উনি একজন আইনজীবী। আইনজীবী হয়ে উনি নিজের স্ত্রীকে ঘর থেকে বার করে দিলেন, এবং আজকের ডেট অবধি উনি তার স্ত্রীকে ডিভোর্সও দেননি। কি কুর্চি দেবী, আপনি কি আপনার স্বামীর থেকে ডিভোর্স চেয়েছিলেন? আমি সংসার করতে চেয়েছিলাম, কিন্তু উনি আমার সঙ্গে সংসারও করেননি, আমাকে ডিভোর্সও দেননি। আমি যখন বারবার বলেছিলাম যদি সংসার করা সম্ভব না হয় তাহলে আইনিভাবে ছাড়াছাড়ি হয়ে যাক, কিন্তু উনি আমাকে তখন বলেন সারা জীবন আমি তোমাকে এইভাবেই ঝুলিয়ে রাখবো, আর আইনগতভাবে আমি তোমাকে কোনোদিনও ছেড়ে দেব না। সবচেয়ে বড় কথা স্যার, আমি চাকরি করি বলে ওনাকে কোনোদিনও আমাকে কোনো মেনটেনেন্স দিতে হয়নি, এমনকি আমার থাকার জায়গারও কোনো ব্যবস্থা উনি করে দেননি।
পয়েন্ট টু বি নোটেড স্যার, উনি একজন আইনজীবী হয়েও যদি এই কাজটা না করতে পারেন, উনি যদি ওনার জীবনের ক্ষেত্রে এত বড় একটা অন্যায় করে থাকতে পারেন, নিজের স্ত্রীর মেনটেন্যান্স এবং তার বাসস্থানের ব্যবস্থা যদি না করে থাকেন, নিজের সন্তানকে নিজের স্ত্রীর থেকে দূরে রাখতে পারেন, এমনকি তার সঙ্গে দেখা করারও সুযোগ না করে দেন, নট অনলি দ্যাট, এই বিষয়ে কোর্টের বিচারের জন্যও যদি উনি অপেক্ষা না করে থাকেন, তাহলে এমন একটি মানুষ এই কেসের ব্যাপারে অন্য একটি কেসের ব্যাপারে কিভাবে সিম্পাথি নিয়ে কাজ করবেন? স্যার, আপনার কাছে আমার শুধু এইটুকুই প্রশ্ন। আমি জানি সময় মতো আমি ঠিক সেই উত্তর পাবো। আপনি আপনার বিচারের রায়ের মধ্যে দিয়েই আমাদের সকলকে সেই প্রশ্নের উত্তর দেবেন। অয়নদীপ বাবু, আপনি বসুন। করছি দেবী। এবার আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব। আপনি আপনার বৌদিকে কতদিন চেনেন? যেদিন থেকে আমার বৌদি ভাই বিয়ে হয়ে আমাদের বাড়িতে এসেছেন সেদিন থেকেই তাকে চিনি। তার সম্পর্কে আপনার কিরকম ধারণা? একজন সৎ আদর্শবান মানুষের সম্পর্কে যেরকম ধারণা হওয়া সম্ভব, ওনার সম্পর্কেও আমার ঠিক সেরকমই ধারণা, বরং খানিকটা বাড়তি স্যার। কারণ দীর্ঘ 20টা বছর ধরে আমার দাদা ভাইয়ের অ্যাবসেন্সে উনিই কিন্তু আমার মার দেখভাল করেছেন, আমার মায়ের যত্ন করেছেন, আমার পুরো পরিবারের দায় দায়িত্ব সামলেছেন এবং নিঃস্বার্থভাবে তার নিজের ক্যারিয়ার, তার শখ আহ্লাদ সবকিছু বিসর্জন দিয়ে, এবং তার জন্য একটি বারের জন্য উনি কোনো কথা বলেননি। আমার পরের প্রশ্ন, স্বতন্ত্র বাবুর সঙ্গে আপনার বৌদিকে নিয়ে যে একটা জলঘোলা হচ্ছে আপনার বাড়িতে, কতদিন ধরে চলছে সেই জলঘোলাটা? দেখুন, আমরা আমাদের বাড়িতে সবাই মিলে খুব আনন্দেই থাকতাম, আর স্বতন্ত্রদা তো আমাদের বাড়ির মেম্বারেরই মতো, উনি তো আমাদের বাড়ির সদস্যই ছিলেন। স্যার, ওনার দয়াতেই তো আমরা আমাদের বাড়িতে থাকতে পেরেছি, ওনার দয়াতেই তো আমার ভাইপো ভাইজিরা সব বড় হয়েছে। আমার মায়ের চিকিৎসা বলুন, আরো নানান ব্যাপারে উনিই সব দায়িত্ব নিতেন। আমার বৌদি ভাইয়ের ব্যাপার বলুন, আমাদের সকলের ব্যাপারে উনি সব কিছু দেখে রাখতেন। দেখুন, উনি একজন ব্যাচেলার মানুষ, এবং যেহেতু ওনার অনেক বেশি রোজগার, আর্থিক কোনো অনিশ্চয়তা নেই, তাই উনি আমাদের জন্য প্রাণ ঢেলে সবটা করেছেন। আর স্যার, আমরাও আমাদের মতো যথাসাধ্য ওনাকে যত্ন করার চেষ্টা করেছি। টাকা দিয়ে তো সবকিছুর প্রতিদান দেওয়া যায় না, কিন্তু আমার দাদার বড় ছেলের বিয়ে হওয়ার পর তার বউ বাড়িতে আসার পর থেকেই নানান প্রশ্ন তুলতে থাকে স্বতন্ত্রদা আর আমার বৌদি ভাইয়ের সম্পর্কে, এবং একটা সময়ের পর সেটা চূড়ান্ত আকার নেয়, যার ফলে স্বতন্ত্রদাকে নিজের বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হয়, এবং আমার দাদা ভাই ফিরে আসার পর এই সমস্যা আরো জটিল আকার নেয়। আর এখন তো স্যার সময় সুযোগ পেলে এরা কারণে অকারণে স্বতন্ত্রদা আর আমার বৌদি ভাইকে জড়িয়ে নানান কথা বলে। আপনি কি মনে করেন যে আপনার দাদা এই 20 বছর ধরে একটা মানসিক বিপর্যয়ের মধ্যে ছিলেন? আমি একেবারেই তা মনে করি না, বরং আমি মনে করি আমার দাদা ভাই ইচ্ছে করে প্ল্যান করে ওই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। স্যার, আপনি যখন আমার বৌদি ভাইয়ের সঙ্গে কথা বলবেন তখন নিশ্চয়ই জানতে পারবেন আমার দাদা ভাই চলে যাওয়ার পরই আমার বৌদি ভাইয়ের হাতে একটা চিঠি এসে পৌঁছয়, সোহিনী নামের এক ভদ্রমহিলার লেখা চিঠি, যার কাছে গিয়ে আমার দাদা ভাই তার সঙ্গে সংসারও করে। এবং পরবর্তীকালে আমার দাদা ভাই যখন বাড়িতে ফিরে আসে তখন এক ভদ্রমহিলা একটি বাচ্চাকে নিয়ে আমাদের বাড়িতে আসেন দাদা ভাইয়ের খোঁজ করতে করতে, এবং এসে প্রথমেই তিনি পরিচয় দেন তিনি নাকি আমার দাদা ভাইয়ের স্ত্রী, এবং বাচ্চাটিও তাকে বাবা বলেই ডাকে। অদ্ভুতভাবে সেই মহিলার নামও কিন্তু সোহিনী। এরপরে তো আমাদের পক্ষে বিশ্বাস করা অসম্ভব স্যার যে আমার দাদা ভাই অন্য কোথাও গিয়ে তার নাকি মানসিক বিপর্যয় হয়েছিল, তার মানসিক সমস্যা হয়েছিল, তার স্মৃতিভ্রংশ হয়েছিল। হঠাৎ 20টা বছর পর তার স্মৃতি জেগে উঠল স্যার। না, এর একটা কথাও আমরা তাই বিশ্বাস করি। Point to be noted, sir. I have no more questions. চিরসখা হে